চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্মে বিপুল পরিমাণ নষ্ট, রপ্তানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। চামড়া মনে করেন যে কোনো দামে নেই বলতে গেলে, ছেলে ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। ছাগলের চামড়া তো নিচ্ছেই না। 2-2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে। চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। রাজধানীর বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। গাফিলতির দায়ে 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত। ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, ধ্বংসস্তূপে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, বললেন মির্জা ফখরুল। দেশবিরোধী চক্রান্ত হলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি রিজভীর। হাম ও উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু। ঈদের ছুটিতেও হাসপাতালে রোগীর চাপ, বেশিরভাগই ঢাকার বাইরের। যাত্রাপথের ভিড়ে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। আদিনে শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে কমিটি। কালই দেয়া হবে তদন্ত প্রতিবেদন, দায়ীদের বিচার চায় পরিবার। ঈদ উৎসবের আমেজে রাজধানী ঢাকা, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। চিড়িয়াখানার প্রধান আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা, কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমী ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে সাভারের চামড়া শিল্পনগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বড় গরুর চামড়া 500 থেকে 700, একটু কাটা হলে নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় ঈদের দ্বিতীয় দিন নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামে বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছেলে ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 1200-1300 টাকা তাকে বিক্রি করতে হবে। হয়েছে, ঘটনা যে হয়নি এরকম না। কিছু কিছু জায়গায় হয়তো বা ছোট ছোট চামড়াগুলো নিয়ে আসছে, সেগুলি 200-300 টাকা কিনেছে। এটা তারা প্রপার দামে কিনতে সক্ষম হয়নি। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। তবে ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে, গুণগত মান কিছুটা নষ্ট হয়, ভালো দাম পাননি বিক্রেতারা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছছি মোটামুটি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। বিটিএ বলছে এবার 10 থেকে 15% চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্পমন্ত্রী জানান, সিইটিপি সংস্কার সহ সরকার এ খাতের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আমরা একটা মাত্রা ঠিক করব, যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে, এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। শুক্রবার দুপুর পর্যন্ত পোস্তায় 55,000 ও চামড়া শিল্পনগরীতে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 5 লাখ পিস। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্বত্বভোগের দৌরাত্মে চট্টগ্রামে এবারও হাজার হাজার পিস চামড়া নষ্ট হয়েছে। দাম না পেয়ে ফেলে যাওয়া চামড়াগুলো বর্জ্য হিসেবে অপসারণ করেছে সিটি কর্পোরেশন। এরপরও চট্টগ্রামের রেকর্ড 4 লাখের বেশি চামড়া সংগৃহীত হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে আমিন জুট মিলের সামনে রাস্তায় শত শত পিস গরুর চামড়া। নষ্ট চামড়া নামাতে শ্রমিকদের অনীহা থাকায় ট্রাক বোঝাই চামড়া ছিল এখানে ভাড়া না পেয়ে ট্রাকের চামড়া রাস্তায় ফেলে দেন ট্রাক চালকেরা। চলে গেছে, টাকা না দিয়ে আমাদের ভাড়া দেয় নাই, লেবারের টাকা দেয় নাই, মোবাইল বন্ধ। আমাদের 12,000 টাকা, 50,000 টাকা মাল কিনছে বাড়ি।
ফাড়ে বিক্রি করে না জানে ফাড়ে লাতে চলে গেছে। আতুরা ডিপো এবং মুরাদপুর আড়ত এলাকাতেও অবিক্রিত থাকে বিপুল পরিমাণ চামড়া। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কবলে পড়ে এসব চামড়া নষ্ট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। চামড়াগুলো রাত্রে আসছিল 5টা বাজারে এখানে ফেলে দিয়ে চলে গেছে, বিক্রি করতে পারে না সেজন্য। আমি 2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। আদরডুবু সভাপতি থেকে বলছিলাম, ওরা বলছে আমরা চামড়া লয়ে নিয়েছি, ওখানে চামড়া লয় না, লবণ নাই, উটার নাই, সেটা নাই, অনেক কিছু বলছে। পরে সিটি কর্পোরেশনের গাড়ি এসে এসব নষ্ট চামড়া বর্জ্য হিসেবে অপসারণ করে। এখন আমরা এগুলা এখানে কান কাটা লেজ কাটার সাথে ওই চামড়াগুলো পচনশীল পচে যাওয়া চামড়াগুলোও নিয়ে আমাদের ডাম্পিং পয়েন্টে আমরা ফেলে দিচ্ছি। হাজার হাজার চামড়া নষ্ট হলো। লক্ষ্যমাত্রা অনুযায়ী 4 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। নগরীতে 1.5 লাখ এবং উপজেলা পর্যায়ে আরও 2.5 লাখ চামড়া সংগ্রহ হয়েছে। দর নিয়ে কারসাজির কোনো অভিযোগ মানতে নারাজ সমিতির নেতারা। বালামালগুলো 500 টাকা করে বিক্রি করে ফেলছে, এর যেগুলো বাদ দেয় এগুলো আনি করে কয় আমরা বেচতে পারি না, কারণ কিন্তু ছোটো ছোটো মাল, এই জন্য সমস্যা হয়। এটা আমাদের দোষ না। এবার পাড়া মহল্লা থেকে 300 থেকে 400 টাকা ধরে চামড়া কেনা হলো। মধ্যস্বত্বভোগীরা সেই চামড়া কিনেছেন 100 থেকে 150 টাকায়। চামড়ার প্রকৃত মূল্য পাওয়া দূরে থাকুক, যেসব ট্রাকে করে এসব চামড়া আনা হয়েছে তার ভাড়াও দিতে না পেরে পালিয়ে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর তাই এসব নষ্ট চামড়া রাস্তার উপর ফেলে রেখে চলে যাচ্ছেন ট্রাক চালকেরা। আড়তের বদলে নষ্ট চামড়ার স্থান হয়েছে রাস্তার উপর। চট্টগ্রামের আমিন জুট মিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত দামের অর্ধেকে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। দাম না পেয়ে আড়তের সামনে চামড়া ফেলে যাওয়ার ঘটনাও ঘটেছে। কম দামে গরুর চামড়া বিক্রি হলেও ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা। পাড়া মহল্লা থেকে কিনে আড়তে বিক্রির জন্য চামড়া এনেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু দাম না পাওয়ায় ফেলে চলে গেছেন রাস্তায়। সরকার যে রেট দিচ্ছে এই রেটে বেশি বেচতে পারবো না, কেন আনবো? সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ঠিক না। একই চিত্র দেখা গেছে দিনাজপুরেও। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন বড় গরুর চামড়া 600 থেকে 700 টাকায় কিনছেন তারা, কিন্তু আড়তে নেয়ার পর দাম 300 থেকে 500 টাকার বেশি উঠছে না। উত্তরাঞ্চলের অন্যতম বড় চামড়ার বাজার দিনাজপুরের রামনগরের আড়তদাররা বলছেন ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় না হওয়ায় পুঁজি সংকটে তারা। বর্তমানে টাকা কোনো পেমেন্ট নাই, চামড়া মনে করেন যে মানে কোনো দামে নেই বলতে গেলে। 28,000 টাকা মূল্যে করে করছে আমি, আর এখানে বিক্রি হচ্ছে মনে হয় 18,000 টাকা। গরুর চামড়া কম দাম উঠলেও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে। অনেক আড়তদার আগ্রহ দেখাচ্ছেন না, আবার কেউ দাম বলছেন 5 থেকে 10 টাকা। চামড়া একেবারে 200, 250, 300 টাকা বল দিছে। ছাগলের চামড়া তো নিচ্ছেই না, 5 টাকা পিস। খুলনা 0 পয়েন্টের চামড়ার ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে তারা কোরবানির পশুর চামড়া যেমন কিনতে পারছেন না, তেমনি বিক্রিও করতে পারছেন না। কুষ্টিয়ার চামড়ার বাজার কিছুটা ভালো থাকলেও সংরক্ষণ খরচ নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। লবণের দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধি বিপাকে ফেলেছে তাদের। তানজিল হাসনাত, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা যাচ্ছি তার কাছে। সবুজ, ঈদ মোবারক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনগুলোতে যেমনটি দেখছিলাম যে কোরবানির চামড়া নিয়ে বেশ জল্পনা কল্পনা হচ্ছে এবং আমাদের অর্থনীতির বেশ বড় একটি অংশ জুড়ে কিন্তু চামড়া শিল্প থাকে। দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত, সেই চামড়ার এই শিল্পে যতটুকু দরকার হয় নিবিড় বছরব্যাপী, সেটি কোরবানির ঈদের সময় আসলে অর্ধেকের বেশি সংগ্রহ করতে হয়। এবং এই সেই চামড়া নিয়ে আপনার কাছে এখন পর্যন্ত কি কি সংগ্রহের যে তথ্য আমার কাছে রয়েছে সেটি আমরা যদি দেখি বিসিক, যে সংস্থা আসলে এই চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন সারা দেশে, তাদের যে তথ্য রয়েছে সেই তথ্য হিসেবে যদি আমরা দেখি যে সাভার চামড়া শিল্প নগরী, আপনারা নিশ্চয়ই জানেন যে সাভারে যে আমাদের চামড়া শিল্প নগরীটা করা হয়েছে, সেখানে আসলে সব ট্যানারি, দিন শেষে আসলে দেশের সব ম্যাক্সিমাম 4-5টা ট্যানারি বাইরে আছে, ঢাকার বাইরে, এবং বাকি চামড়া কিন্তু এই ঢাকাতেই আসতে হয়। সেখানে বিকেল 5টা পর্যন্ত আজকের যে আপডেট রয়েছে সেখানে মোটামুটি 5 লাখ পিসের বেশি চামড়া সেখানে এসেছে। পোস্তায় 60,000 পিসের বেশি এবং চট্টগ্রামে 4 লাখ পিসের বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে। এবং সাভারে যে চামড়া এসেছে তার ভেতরে মোটামুটি 4,86,000 পিসের বেশি গরু মহিষের চামড়া এবং বাকি হচ্ছে ছাগলের চামড়া। তো এখানে যে চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছে, আমরা যেটা এবার দেখেছি যে সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা, এবং প্রতিবারই সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি যাওয়া হয় এবং সংগ্রহের যেটুকু লক্ষ্যমাত্রা ধরা হয়, সংরক্ষণ জটিলতার কারণে কিন্তু সেটা পৌঁছানো সম্ভব হয় না। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমরা যেটুকু
ট্যানারি মালিক পৃথকভাবে কথা বলেছে এবং ট্যানারি যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা যেটা বলেছেন যে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে, যদি না হয় খুব কাছাকাছি হয়েছে, খুব দূরতম জায়গায় তারা নেই। এবং সেই সংরক্ষণ করতে গিয়ে আমরা যেটা বরাবরই দেখি যে আমরা যদি দেখি যে সংখ্যা এবং অভিযোগ থাকে, আপনিও নিশ্চয়ই বরাবরই এটা দেখে থাকেন যে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না, যেমন একটি খুব সাধারণ একটা অভিযোগ থাকে বরাবর। মৌসুমী ব্যবসায়ী এবং ফরিয়া যারা তারা এই অভিযোগটি করে থাকেন। এবং এবার যেটা হয়েছে যে বিটিএ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন যেটা বলছে 10 থেকে 15% চামড়া সর্বোচ্চ নষ্ট হতে পারে, যেটি হচ্ছে সংরক্ষণ জটিলতা, গরমের কারণে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে ট্যানারিতে না আসা বা আড়তে না আসার কারণে। যেহেতু আমরা দেখছি যে ঢাকার বাইরের চামড়া ঢাকায় আসার কথা ছিল না লবণজাত ছাড়া, কাঁচা চামড়া, সেখানে সেই চামড়াগুলো এসেছে, নিশ্চয়ই সেই চামড়ার গুণগত মান নষ্ট হয়েছে, যেটা 10 থেকে 15% মধ্যে পড়ে গেছে। ল্যাম্পি ডিজিজ আক্রান্ত, এটি আমাদের আসলে যে গবাদি পশু রয়েছে গরু, তাদের এই ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে চামড়া এক ধরনের গুটি গুটি দাগ এবং সেটি পরবর্তীতে ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি হয়। এবং এই চামড়া আসলে দিন শেষে ট্যানারি মালিকদের যে কথা, সেটি আসলে তারা তেমনভাবে কাজে লাগাতে পারে না, অর্থাৎ সেটির পণ্য তৈরিতে কিংবা এক্সপোর্টের ক্ষেত্রে কোনোভাবেই লাগাতে পারে না। তো এই দুইটা ক্ষতি কিন্তু তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এবং ল্যাম্পি আক্রান্তের এই ক্ষতিটা কিন্তু আসলে ট্যানারি মালিকরা কাটিয়ে উঠতে পারবে না, এটি সরকারকে দায়িত্ব নিতে হবে। এবং প্রাণী সম্পদ যে অধিদপ্তর আছে সেটি হচ্ছে এই ভাইরাসের যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা দিয়ে আসলে গবাদি পশু লালন পালনের জায়গা থেকেই কিন্তু এইটা কমাতে হবে। এই ক্ষতিটা যদি কমাতে না পারে তাহলে কিন্তু আগামী বছর যে চামড়া সংগ্রহ করা হবে সেই চামড়ার কিন্তু অধিকাংশই আসলে সংরক্ষণ করে ব্যয় করা হবে লবণজাত করে, কিন্তু সেটি দিন শেষে আসলে খুব কাজে লাগবে না। তো নিবিড়, আমরা আসলে যে এই যে কোরবানির ঈদে যে দুইটা বিষয় বড় দাগে কাজ করে, একটা হচ্ছে চামড়া সংগ্রহ আর একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তো আমরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কিছু আলোচনা করতে চাই। রাজধানীর বেশিরভাগ এলাকা কোরবানির পশুর বর্জ্যমুক্ত হলেও কিছু জায়গায় দেখা গেছে বর্জ্য, এ নিয়ে ক্ষোভ দেখা গেছে আশপাশের বাসিন্দাদের মধ্যে। এদিকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল সড়কের পাশেই কোরবানির পশুর পরিত্যক্ত চামড়ার স্তূপ, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা পার হচ্ছেন নাক চেপে। রাজধানীর উত্তর বাসাবোতে এমন চিত্র দেখা যায় ঈদের দ্বিতীয় দিনে। এলাকাবাসীর অভিযোগ, ঈদের দিন থেকে পড়ে আছে চামড়ার বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা আসেন শুক্রবার সকালে। বর্জ্যের এমন স্তূপ চোখে পড়ে রাজধানীর আরও কিছু পয়েন্টে। তবে বেশিরভাগ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা। দুর্গন্ধ হয়ে গেছে সত্য কথা, তবে এই যে গাড়ি আসছে এখন ওনারা চামড়া নিয়ে যাবে, তবে সিটি কর্পোরেশন লোকে ওরা, আমি দেখছি কর্মীরা খুব চেষ্টা করছে। কর্তৃপক্ষদেরকে আমি আবেদন করবো যে তাড়াতাড়ি এটাকে সরানো উচিত। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণেরও প্রস্তুতি রয়েছে তাদের। আবার কোরবানি দিছি, এইটা আজকে আবার ক্লিয়ার করে ফেলাইছি। রাজধানীর শাহজাহানপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বর্জ্যের স্তূপ দেখে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে, আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না, জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হবে। শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ রাজধানী বর্জ্যমুক্ত করা হবে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নিবিড়, আমরা যে বর্জ্য ব্যবস্থাপনার চিত্রটি দেখছিলাম, স্বয়ং প্রধানমন্ত্রী নিজে কিন্তু গাড়ি চালিয়ে আসলে বিভিন্ন প্রধানমন্ত্রী নিজে কিন্তু পরিদর্শন করেছেন, ঘুরে দেখেছেন, এবং সেইখানে কিন্তু তিনি খুব যে সন্তুষ্ট হতে পেরেছেন তেমনটি দেখা যায়নি, কারণ হচ্ছে দুজন কর্মকর্তা কিন্তু ওএসডি হয়েছেন তার পরিদর্শনকালে। আমরা একটু দেখে আসি তার যে ঘোরাফেরা, প্রধানমন্ত্রীর যে বর্জ্য ব্যবস্থাপনা তদারকি বা পরিদর্শন। বর্জ্য অপসারণের কাজ সঠিকভাবে চলছে কিনা তা দেখতে শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান থেকে নিজেই গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী যান হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায়। এ সময় তিনি কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য ও পূর্বের জমে থাকা ময়লা পড়ে থাকতে দেখেন। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। বরখাস্ত হওয়া ওই 2 আঞ্চলিক কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নিবিড়, আমরা যেটা দেখছিলাম যে প্রধানমন্ত্রী স্বয়ং যখন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন, অর্থাৎ নগরবাসীকে স্বস্তি এবং স্বস্তিদায়ক একটি ঈদ উপহার দিতে চান, সেটি কিন্তু সাধারণ মানুষ হিসেবে সাধারণ জনগণের কিন্তু একটি বড় পাওয়া। কারণ এর আগে আমরা এরকম চিত্র দেখেছি বলে কি মনে আমাদের দেশে পড়ে না। আমি বলতে গেলে এটা প্রথমবার আমরা দেখলাম যে একজন প্রধানমন্ত্রী নিজে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করছেন। নগরবাসীকে আসলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেটি আসলে কতটা বাস্তবায়ন হলো। আমরা যদিও দেখেছি যে এখন পর্যন্ত আসলে অনেক এলাকাতেই অল্প পরিসরে হলেও কিন্তু সেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়নি, এবং এই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং যখন রাস্তায় বের হয়েছেন, পরিদর্শন করেছেন, নাগরিকের দায়িত্ব কিন্তু খুব স্বাভাবিকভাবেই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রত্যেক নাগরিক যদি সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদেরকে যদি স্মরণ করা দেন এখানে বর্জ্য আছে, তাহলে কিন্তু সেটি খুব দ্রুত অপসারণ হবে। এবং তার যে প্রধানমন্ত্রীর যে কঠোর অবস্থান, অর্থাৎ দায়িত্বের ন্যূনতম অবহেলা এবং যে প্রতিশ্রুতি দেওয়া জনগণকে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গাফিলতি, সেখানেও কিন্তু তিনি অনড়, এবং সেইটাও যেন প্রত্যেক কর্মকর্তা খুব সহজভাবে, সাবলীলভাবে এবং তার দায়িত্ব হিসেবে পালন করেন, সেই জায়গাটা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন আজকে তার এই বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে এসে। এবং আমরা বরাবরই আসলে সব শেষে যে কথাটা বলা যায় যে এই ধরনের যখন কোনো কার্যক্রম আসে দেশব্যাপী বা বড় ব্যাপ্তি, যেখানে যে কার্যক্রম, সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ এবং জনগণের সহযোগিতাটা আসলে যারা দায়িত্বে থাকেন তাদেরকে কিন্তু খুব সহজে সেই কাজগুলো শেষ করতে ব্যাপকভাবে সহযোগিতা করে। এবং এটি আসলে জনগণের কাছে সরকারেরও কিন্তু প্রত্যাশা, জনগণ এগিয়ে আসুক, সরকারি কর্মকর্তা সেখানে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুক, এবং দিন শেষে আসলে যে আকাঙ্ক্ষার যে জায়গা, সেটি আসলে জনগণ পাক। নিবিড়। সবুজ, একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে চামড়া শিল্প এবং রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। রাতের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে রকেটের ইঞ্জিন পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা। তদন্তের ঘোষণা মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের। আওয়ামী লীগের লোকজন ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়ে বর্তমান সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে। সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে, ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে 80 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং আওয়ামী লীগ তাদের লুটের না। সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সুতরাং আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন। 3 মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমিও আমার চূড়ান্ত, আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করব। দেশবিরোধী চক্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। যে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশু মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 732 জন। ঈদের ছুটিতেও হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর চাপ। অধিকাংশ রোগী ঢাকার বাইরের। চিকিৎসকদের আশঙ্কা, যাত্রাপথে জনসমাগমে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা রয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও হামের জন্য বিশেষায়িত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের করিডোরে রোগীর ভিড়। শুক্রবার সকাল থেকে এই ভিড় আরও বাড়তে থাকে।
ডিএনসিসি হাসপাতালের করিডোরের অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা। ঢাকা মেডিকেল রিসার্চকে ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে। নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেছিলাম, এখান থেকে যে শরীরের রেস্ট দেখে পরে বলছে ডিএনসি হাসপাতাল নিয়ে। হাসপাতাল ঘুরে দেখা যায় রিলিজ নেওয়া রোগীর তুলনায় নতুন রোগীর ভর্তির পরিমাণেই বেশি। অনেকের পরিবার ও আত্মীয় স্বজন হামে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন স্বজনরা। অন্য ডাক্তার দেখেছি, রোগের কোনো ইয়ে হইতেছে না, কমতেছে না, তারপর আমরা হাসপাতাল নিয়ে আসছি। 3 দিন যাবত হসপিটালে ভর্তি। চিকিৎসক জানান ঈদের রোগীর চাপ বেড়েছে। ভাইরাসটি ছোঁয়াচে হয় ঈদের এই সময়ে আশঙ্কাজনক হারে বাড়তে পারে হাম সংক্রমণ। হামটা আশানুরূপভাবে কমেনি। ঈদ যাত্রায় যে একটা সংক্রমণ হচ্ছে, ঈদের পরে এটা দেখা যাবে যে আরো বেড়ে যাবে এবং তারপর পরেই হয়তো আমরা একটা ওই যে টিকার বেনিফিটটা পাওয়া শুরু করব। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ার পাশাপাশি জনসচেতনতায় সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আদিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনের ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। কালই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ বুধবার সকালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়। 1 ঘন্টা এসি বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। 2 যমজ শিশুসহ 6টি নবজাতকের এমন মৃত্যু মানতে পারেনি কেউ। হাসপাতালের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। নার্স বলছিল যে বুধবার দিন ডেলিভারি দিয়ে দেবো, বাসায় নিয়ে যেতে পারো। বুধবারে তো আনা হলো না, আনা হয়েছে আরেকটু অতিক্রিয়া আনা হচ্ছে। আমরা সরকারের কাছে বিচার চাই। সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুরু হয় কাজ। অনেক পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ও এসি স্থাপনের বিষয়ে তদন্ত করছেন তারা। ওখানে ভেন্টিলেশন ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট না। এসি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি ওখানে ভেন্টিলেশন করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের নজরে আসছে। জোরে সোরে চলছে পুলিশের তদন্ত কাজও। সিআইডির ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তারা। পাশাপাশি 6 নবজাতকের সব মেডিকেল কাগজপত্রও চলছে যাচাই বাছাই। দ্রুতই প্রতিবেদন দিতে চায় পুলিশ। সিআইডি এক্সপার্ট টিম এসে স্যাম্পল সংগ্রহ করেছে, খুব দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার। ইনজুরির গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবেই দলে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ খেলা 17 জনকে রেখেছেন স্ক্যালোনি। এবার বাণিজ্যের সংবাদ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এ অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে। ইভেন শ্রীলঙ্কা থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদেরকে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় $45 কোটি মার্কিন ডলারেরও কম। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপ রাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে,
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনো ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনো ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। কোরবানির ব্যস্ততা শেষে ঈদ উৎসবকে রঙিন করে তুলতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় মানুষের ভিড়। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। বিভিন্ন প্রাণী দেখতে শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। সাপ দেখেছি, হাতি দেখেছি, পাখি দেখেছি। ঘুরতে আসছি ঈদের ছুটিতে, সব দেখে ভালো লাগতেছে। বাঘ, জিরাফ, জলহস্তি, বানর সহ বিভিন্ন পশু পাখির খাঁচাগুলোর সামনে দেখা যায় ব্যাপক ভিড়। তবে এবার চিড়িয়াখানায় বাড়তি আকর্ষণ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। সামনাসামনি দেখতে আসছিলাম যে এটা কেমন দেখতে, এটাই আসলে এখন বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। মোবাইলে ভিডিও দেখছি, কিন্তু এখন সরাসরি দেখে যাই। সাভারের ফ্যান্টাসি কিংডমেও ভিড় জমান অনেকে। বিভিন্ন রাইডও উপভোগ করেছে শিশুরা। বড়দের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ফ্যান্টাসিতে আসছি ঘুরতে, আমার ওয়াইফকে নিয়ে গোসল করলাম, রাইডে উঠলাম, অনেক ভালো লাগতেছে। বিনোদন কেন্দ্রে এসে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভোলার সাময়িক সুযোগ পান নানা বয়সী মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। আনন্দ আর হই হুল্লোড়ে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। পর্যটকের উপচে পড়া ভিড় যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। ঈদের টানা ছুটিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আনন্দ, হই হুল্লোড় আর সাগরের নোনা জলে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। তীব্র গরমে স্বস্তির খোঁজে কেউ নেমেছেন সমুদ্র স্নানে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন সৈকতের নির্মল সৌন্দর্য। এখানে নেচারটা, ওয়েদারটা, তারপর হচ্ছে এই যে সমুদ্রের আওয়াজ, বাতাস, এগুলা আমাদের অনেক এন্টারটেইন করছে। হর্সটা রাইড করতে অনেক ভালো লাগে এবং বিচের মধ্যে পানিতে খেলতে অনেক ভালো লাগে। পর্যটকের উপচে পড়া ভিড়ে যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। লাবণী বিচ, কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ, এদের আমাদের পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়মেন্ট আছে। সৌন্দর্যের প্রাচুর্যে ভরা পাহাড়কন্যা সিলেট। মেঘ, পাহাড় আর সাদা পাথরের স্বচ্ছ জলের মায়ায় ছুটে আসা পর্যটক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই সাদা পাথর, জাফলং, রাতারগুল, লালাখাল সহ সব পর্যটন স্পটে দূর দূরান্তের ভ্রমণ পিপাসুরা উপস্থিত হন পরিবার, বন্ধু বান্ধব নিয়ে। এখানকার সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি ঘুরতে আসা পর্যটকের। পরিবেশটা অনেক ভালো লাগছে, এই ফ্যামিলিকে নিয়ে আসছি। ঈদের ছুটিটা এই সুন্দর একটা পরিবেশে কাটাতে পারি, সেজন্যই আসছি। পয়েন্ট নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, এখানে আরো ভালোভাবে উদযাপন করতে পারতো আর কি। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য সুযোগ থাকায় কুয়াকাটার প্রতি পর্যটকের আগ্রহ বরাবরের মতো এবারও বেশি। টানা ছুটি পেয়ে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক ছুটে এসেছেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। ফার্স্ট টাইম তো আমার খুবই আনন্দিত বোধ করছি। কর্মব্যস্ততা চার দেয়ালের মাঝে বন্দি থাকি, সমুদ্রে এসেছি একটু সবাই মিলে আনন্দ করতে, একটু রিল্যাক্সেশনের জন্য আর কি সমুদ্রে ঘুরতে আসা। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি বলেছেন, কোনোভাবেই ইরানিদের দুর্বল করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের হরমুজ প্রণালী পরিচালনাকারী কর্তৃপক্ষের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। দুই পক্ষই 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে একটি খসড়া সমঝোতা স্মারকে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 60 দিনের এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের $12 বিলিয়ন জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে। ইরান যাতে পণ্য ও মানবিক সহায়তা পেতে পারে সেজন্য একটি বিশেষ কার্যপদ্ধতি নিয়েও আলোচনার কথা রয়েছে। এছাড়া সমঝোতা স্মারকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি থাকার এই সময়েও গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই শান্তি প্রস্তাবের আলোর মুখ দেখা এখনও নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরানকে পরমাণু অস্ত্রের মোহ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে IRGCর পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুর করে তুলেছে। এর মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বুশাহরে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। এদিকে হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের টোল ব্যবস্থা চালু করা বা সহায়তা করা হয় তাহলে ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সহ্য করবে না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের রকেট বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে রকেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরীক্ষামূলক উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে 321 ফুট উচ্চতার রকেটটির নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ার একটি আবাসিক ভবনে আছড়ে পড়েছে রাশিয়ার ড্রোন। এতে 2 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। এই ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার লেয়েন বলেন, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি গুরুতর সীমা লঙ্ঘনের দিকে এগিয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 28 থেকে 29 মে রাতের মধ্যে রুশ বাহিনী রোমানিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের বেসামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ড্রোন আঘাত হানে। এ সময় একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা। বড় কোনো চমক নয়, কাতারে বিশ্বকাপ জয়ী দলের মূল কাঠামো ধরে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্কালোনি। প্রত্যাশিতভাবেই অধিনায়ক হিসেবে দলে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ী 17 ফুটবলার আছেন 2026 বিশ্বকাপ স্কোয়াডে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার হাতছানি ভালেন্তিন বার্কো, নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজদের সামনে। একে একে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছিল ফেভারিট দলগুলো, তবে একটা দল অপেক্ষায় ছিলেন কোটি সমর্থক। কদিন আগে MLS-এর ম্যাচে চোটে পড়ার গুঞ্জন ছিল লিওনেল মেসির, যদিও ক্লাব থেকে বিষয়টি অস্বীকার করা হয়। এরপরও ছিল উৎকণ্ঠা। অবশেষে অবসান হলো সব জল্পনা কল্পনার। ব্রাজিলের মতো আয়োজন করে স্কোয়াড দেয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সাদামাটাভাবেই ঘোষণা করা হয় দল। 38 বছর বয়সী লিওনেল মেসিকে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্কালোনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলার সামনে আর্জেন্টাইন মহাতারকা। কাতারে বিশ্বকাপ জয়ী 17 ফুটবলারকে এবারও রেখেছেন স্কালোনি, তবে বাদ গেছে প্রত্যাশিত বেশ কিছু নাম। অবশ্য গোলরক্ষকদের মধ্যে নেই কোনো চমক। এবারও ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজ। আছেন গেল আসরে স্কোয়াডে থাকা রুলি। রক্ষণের সুযোগ হয়নি অভিজ্ঞ মার্কোস আকুনিয়ার। তার জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। রিভার প্লেটের হয়ে দারুণ খেলা আকুনিয়ার দলে না থাকাটা অনেকের কাছেই এসেছে চমক হয়ে। সেন্ট্রাল ডিফেন্সের শেষ জায়গাটা নিয়েছেন লিওনার্দো বালের্দি। আছেন অভিজ্ঞ লিসান্দ্রো মার্টিনেজ, রোমেরো, ওতামেন্দিরা।
চোটের জন্য গত আসরে খেলতে না পারা মিডফিল্ডার জিওভানি লো সেলসো জায়গা পেয়েছেন এবার, তবে সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ও অ্যাস্টন ভিলার হয়ে দারুণ সময় কাটানো এমিলিয়ানো বুয়েন্দিয়ার। মধ্যমাঠে এবারও নেতৃত্ব দেবেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পলরা। আক্রমণ ভাগে মেসির সঙ্গে আছেন অভিজ্ঞ হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা। তৃতীয় স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেস। তার মতোই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে। গত আসরে ডাক পেলেও চোটের জন্য বিশ্বকাপ শুরুর কদিন আগেই ছিটকে যান নিকোলাস গনসালেস। এবারও ডাক পেয়েছেন এই উইঙ্গার। এই স্কোয়াড নিয়েই চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযানে নামবে আলবিসেলেস্তে। আগামী সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্প। 6 জুন হন্ডুরাস এবং এর 3 দিন পর আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মালদ্বীপ ম্যাচের ফলাফল ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। লাল সবুজ মেয়েদের ডিফেন্স ও আক্রমণ ভাগ নিয়ে বিশেষ কাজ করছেন হেড কোচ পিটার বাটলার। ভারতের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই সেমিফাইনাল খেলতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ ডের পরদিন বাংলাদেশ দল অনুশীলন না করলেও নিজেদের ঝালিয়ে নিয়েছে স্বাগতিকরা। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। হ্যাট্রিক সাফের শিরোপা জিততে এসে শুরুটা প্রত্যাশিত হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। ডিফেন্সের ভুল, সেই সঙ্গে আক্রমণ ভাগের সমন্বয়হীনতা। প্রথম ম্যাচেই ফুটে উঠেছে দলের দুর্বলতাগুলো। মালদ্বীপের বিপক্ষে পারফরম্যান্সে তাই হতাশ নারী ফুটবলাররাও। ম্যাচ ডের পরদিন পূর্ব নির্ধারিত অনুশীলন না করে রিকভারি সেশন করেছে পিটার বাটলার শিষ্যরা। আরব সাগরের পারে গোয়ার বিচে পুরোদমে নতুন শুরুর অপেক্ষায় ঋতুপর্ণা আনিকারা। মালদ্বীপের বিপক্ষে যা হয়েছে তা ভুলে ভারত ম্যাচে মনোযোগ দিতে চান ফুটবলাররা। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিকদের চাপে রাখতে চায়। মালদ্বীপের বিপক্ষে লাল সবুজদের ম্যাচে ফেরানোর কাণ্ডারি সুরভি আকন্দ প্রীতি। আমাকে যদি কোচে খেলায় আমি আমার বেস্টটা দিয়ে খেলবো, ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব। মালদ্বীপের বিপক্ষে যে ভুলগুলো করেছে নারী ফুটবলাররা, ভারতের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি চায় না বাটলার শিষ্যরা। ডিফেন্স সহ আক্রমণ ভাগ নিয়ে ভারত ম্যাচের আগে কাজ করবেন লাল সবুজ কোচ। কালকে খেলায় দেখেছেন যে ডিফেন্সে একটু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে, এটা নিয়ে স্যাররা কথা বলবে আমাদের সাথে। ইন্ডিয়ার সাথে আগেও আমরা খেলেছি, এবারও খেলবো। অবশ্যই তারা শক্তিশালী টিম, আমরা আমাদের বেস্ট দিয়ে খেলার চেষ্টা করি। চাপের কিছু নাই, ওরাও শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী টিম। 50-50 খেলা হবে। যারা চান্স পাবে তারা অবশ্যই চান্স নেওয়ার ট্রাই করবে। বাংলাদেশ ম্যাচের আগে চাপে থাকবে ভারত। প্রীতি শামসুন নাহাররা এমন মন্তব্য করলেও টিম হোটেলে স্বাগতিকদের দেখা গেছে অনেকটাই নির্ভার। ফুল খেলার পাশাপাশি আত্মবিশ্বাস নিয়েই অনুশীলনে গেছে টিম ইন্ডিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ভারত, গোয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কয়েক জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখে ক্ষোভ। গাফিলতির দায়ে 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত। চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ। মধ্যস্বত্বভোগের দৌরাত্ম্যে বিপুল পরিমাণ নষ্ট। রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবং ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, ধ্বংসস্তূপে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, বললেন মির্জা ফখরুল। দেশ বিরোধী চক্রান্ত হলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি রিজভীর। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।